নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে স্বপ্নীল যমরাজকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের প্রেম নিবেদন করেছিল। আজ আপনারা শুনবেন আমার মনের সবথেকে বড় লড়াই, প্রেমের প্রতিদান নিয়ে, আর স্বপ্নীলের সাথে পৃথিবী থেকে হাজার হাজার ফুট উঁচুতে বাতাসে কাটানো দুটো অবিস্মরণীয় ঘণ্টা। মনের সাথে লড়াই। আমি নিজেকে প্রশ্ন করলাম যে স্বপ্নীল আমার জন্য লক্ষ লক্ষ ডলার কেন খরচ করছে। আমার মন জবাব দিল, প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। ও জানে ওকে আমার প্রেমের মূল্য এভাবেই প্রেমের প্রদর্শনের মাধ্যমে চোকাতে হবে। এই প্রতিদানে আমার ওপর ডলার খরচ করা থেকে শুরু করে আমার সুরক্ষার জন্য নিজের প্রাণের ঝুঁকি নেওয়া পর্যন্ত সবকিছুই তো অন্তর্ভুক্ত আছে। প্রেমের পরাকাষ্ঠা। আমার মন আমাকে ধমক দিল, যদি স্বপ্নীল ভালোবাসে তবে বলে কেন না। মনের উত্তর ছিল, এটা স্বপ্নীলের তোর প্রতি প্রেমের পরাকাষ্ঠা। যতক্ষণ না তুই নিজে চাস, নিজের প্রেমকে শব্দে প্রকাশ করে ও তোকে সরাসরি কোনো ধর্মসংকটে ফেলতে চায় না। গোপন প্রস্তুতি। আমি সেই রাতে নিজের ডায়েরিতে এই মনের সাথে হওয়া লড়াই লিখে নিলাম। পরের দিন ডিনারের পর স্বপ্নীল সবার সামনে আমাকে প্যারাগ্লাইডিং এর জন্য জিন্স, জ্যাকেট আর হাঁটার জুতো দিল, যা থেকে পরিষ্কার ছিল যে ওর কারোর কাছে কিছু লুকানোর নেই। নিজের পাইলট প্যারাগ্লাইডিং স্পটে পৌঁছে আমার দুশ্চিন্তা দূর হলো যখন স্বপ্নীল জানালো যে ও নিজেই প্রশিক্ষণ নিয়েছে আর ওই আমার পাইলট হবে। আমার বিশ্বাস ছিল অটল। আপনি যখন সাথে থাকেন তখন আমি যে কোনো ধরনের চিন্তা করা ছেড়ে দিয়েছি। মেঘের রাজ্যে রোমাঞ্চ। আমরা এক পাহাড় থেকে উড়ান দিলাম আর হাজার হাজার ফুট উঁচুতে 2 ঘন্টা বাতাসে থাকলাম। স্বপ্নীল ধারাভাষ্য দিল, ওই দেখো প্যারাসেলিং করা সেই যুগল। কাল এভাবেই আমরাও প্যারাসেলিং করব। এই অভিজ্ঞতা মাটির তুলনায় অনেক বেশি মনোগ্রাহী ছিল, আর আমরা 2 বার উড়ান দিলাম। অবিস্মরণীয় দিন। স্বপ্নীলের সাথে বাতাসে কাটানো এই দিনটি আমার অবিস্মরণীয় অভিজ্ঞতার আরও একটি দিন হয়ে গেল। কিন্তু রাতে হোটেলে পৌঁছে আমার সব আনন্দ আর বিশ্বাস এক ঝটকায় আশ্চর্য আর সন্দেহে বদলে গেল। আশার বিপরীতে ব্যবস্থা। হোটেলে স্যুটের বদলে ছিল ডাবল বেডরুম। যদিও দুটো বিছানা আলাদা আলাদা ছিল, আমি ঘাবড়ে গিয়েছিলাম। এখন পর্যন্ত স্বপ্নীলকে যেমন মানুষ মনে হচ্ছিল, হোটেলে থাকার এই বন্দোবস্ত আমার আশার একেবারে বিপরীতে মনে হচ্ছিল। স্বপ্নীল কি আমার বিশ্বাসের সম্মান রাখবে, নাকি এই রাতে আমাদের আবেগের সবথেকে বড় পরীক্ষা হবে? প্রেমের মূল্য চোকানো, হাওয়ায় ওড়ার সুখ আর রাতের একাকিত্বের বিপদ। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 50, প্রেমের অমূল্য প্রতিদান এবং আকাশে অসীম বিশ্বাস। এই চিন্তাটা আসতেই আমার মনে পড়ল, সেদিন হ্রদে স্নানের পর যখন আমি পোশাক বদলেছিলাম, তখন আমার ছেড়ে দেওয়া ভিজে পোশাকগুলো স্বপ্নীলই গুছিয়ে নিজের ভিজে পোশাকের সাথে রেখে দিয়েছিল। তারপর স্বপ্নীল ওগুলোর কি করল? ওগুলো তো আমাকে ফেরত দেয়নি। আমার যৌক্তিক মন উত্তর দিল, ওই পোশাকগুলো আমাকে পরার জন্য দিয়েছিল তো স্বপ্নীলই, তবে কেন ওগুলোকে আমার মনে হওয়া উচিত? আমি কিভাবে ওই পোশাকগুলোর অধিকারী হয়ে গেলাম? অধিকার শব্দটা থেকেই আমার মনে পড়ল, স্বপ্নীল এযাবৎ কত ডলার আমার ভারত থেকে এখানে আসা যাওয়ার টিকিট আর পরে সার্ফিং, ঘোড়সওয়ারির ক্লাস ইত্যাদিতে খরচ করেছে। স্বপ্নীলের ধনের ওপর আমার অধিকারটাই বাকি। ঠিক যেমন আমার ক্লাসে হয়, কোনো কঠিন প্রশ্নের উত্তর যে ছাত্রের জানা থাকে সে বাহবা পাওয়ার জন্য লাফিয়ে উঠে সবার আগে উত্তর দেওয়ার জন্য হাত তোলে। তারপর আমার ইশারা পেয়ে উত্তর দেয়, তেমনি আমার মন নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিল এবং হাত না তুলেই আর আমার অনুমতির অপেক্ষা না করেই উত্তর দিল, প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। স্বপ্নীল আমাকে ভালোবাসে। ওর সামর্থ্য সরাসরি দেখা যাচ্ছে। ও আমার ওপর, আমার খুশি আর আনন্দের জন্য, আমার ব্যক্তিত্বের বিকাশের জন্য অর্থ খরচ করছে। ও আমাকে কিনে নিতে চাইলেও আমি কোথাও বিক্রির জন্য উপলব্ধ নই। ও জানে ওকে আমার প্রেমের মূল্য এভাবেই প্রেমের প্রদর্শনের মাধ্যমে চোকাতে হবে। এই প্রতিদানে আমার ওপর ডলার খরচ করা থেকে শুরু করে আমার সুরক্ষার জন্য নিজের প্রাণের ঝুঁকি নেওয়া পর্যন্ত সবকিছুই তো অন্তর্ভুক্ত আছে। এখন আবার আমার মন নিজের বুদ্ধিমত্তা দেখানোর জন্য আমাকে প্রশ্ন করল, বাণী, তুইও তো স্বপ্নীলকে ভালোবাসতে শুরু করেছিস কি না? হ্যাঁ, আমি স্বপ্নীলকে ভালোবাসতে তো শুরু করেছি, আমি নিজের মনকে উত্তর দিলাম।
যখন তুই ভালোবাসতে শুরু করেছিস তখনও তো বদলে স্বপ্নিলকে কিছুই দিচ্ছিস না। উল্টে তুই এখনো ওকে বিয়ে করতেও রাজি নোস। স্বপ্নিল তো নিঃস্বার্থ প্রেম করছে। আজ থেকে নয়, গত 3 বছর ধরে করছে। যখন তুই ওর সাথে দেখাও করিসনি। স্বপ্নিল তো প্রেমের মূল্য চোকাচ্ছে। তুই তো নিজের প্রেমের বদলে কিছুই ফিরিয়ে দিচ্ছিস না। উল্টে সেই পোশাকগুলোকে নিজের মনে করে দুশ্চিন্তা করিস যেগুলো ওরই দেওয়া ছিল। কত স্বার্থপর তুই। স্বপ্নিল যদি আমাকে ভালোই বাসে তবে ও এখনো কেন আমাকে মুখ ফুটে বলেনি? আমি কথা ঘোরানোর চেষ্টা করলাম। তুই অতটাও নাদান নোস বানি। ও তোর জন্য এত কিছু তো করছে। সেটা দেখে তুই কেন বুঝিস না যে ও তোকে অসীম ভালোবাসে? এটা স্বপ্নিলের তোর প্রতি প্রেমের পরাকাষ্ঠা। আমার তো এটাই মনে হয়। এই কারণেই যতক্ষণ না তুই নিজে চাস, নিজের প্রেমকে শব্দে প্রকাশ করে ও তোকে সরাসরি কোনো ধর্মসংকটে ফেলতে চায় না, আমার মন যেন আমাকে ধমক দিল। আমার মন আমার থেকে পরিণতির অপেক্ষা করছে। আমার মন আমাকে নিরুত্তর করে দিল। আমার মনে হলো আমি যে যুক্তিই দিই না কেন, আমার মনের সামনে আমার কোনো যুক্তি চলবে না। ভবিষ্যতে আমি যাতে এটা ভুলে না যাই, সেই চিন্তা থেকে আমি উঠলাম। আমি নিজের ডায়েরিতে নিজের মনের সাথে হওয়া লড়াই শিরোনামের অধীনে মনের সাথে একটু আগে হওয়া কথোপকথনের অংশগুলো লিখে নিলাম। যখন আমি ডিনারের পর ফিরছি, তখন স্বপ্নিল আমাকে সবার সামনেই 2টো প্যাকেট দিল আর বলল, বানি, কাল সকালে এখান থেকে বেরিয়ে আমরা সোজা প্যারাগ্লাইডিং স্পটে যাব। যাওয়ার সময় আপনি এগুলো পরে নেবেন। প্যারাগ্লাইডিং করার সময় এগুলো আরামদায়ক হবে। স্বপ্নিলের হাত থেকে সবার সামনে প্যাকেটগুলো নিতে আমার একটু সংকোচ হচ্ছিল। যদিও স্বপ্নিলের মুখ দেখে এটা বোঝা যাচ্ছিল যে আমার সাথে ওর ব্যবহারে কারোর কাছে কিছু লুকানোর নেই। স্বপ্নিলের পরিকল্পনা অনুযায়ী পরের দিন ভোরবেলা আমরা রওনা হলাম। আমি স্বপ্নিলের দেওয়া জিন্স, উইন্ডপ্রুফ জ্যাকেট আর হাঁটার জুতো পরেছি এবং রোদচশমাটা কাঁধে ঝোলানো ব্যাগে রেখে দিয়েছি। আজ আমরা প্যারাগ্লাইডিং করব। অন্য কোথাও হলে আপনাকে একজন প্রশিক্ষিত পাইলটের সাথে প্যারাগ্লাইডিং করতে হতো। আমার মনে হয় আপনার যেমন স্বভাব, মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে একা কোনো অচেনা পাইলটের সাথে উড়তে গিয়ে আপনার সংকোচ আর ভয় লাগতে পারত। গাড়ি চালানোর সময় স্বপ্নিল বলল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি কোনো অচেনা পুরুষের সাথে উড়ার আনন্দ নিতে পারতাম না। বলার সময় আমি কিছুটা চিন্তিত। আমি প্যারাগ্লাইডিং এর প্রশিক্ষণ নিয়েছি। আমার কাছে লাইসেন্স আছে, তাই আমি নিজেই পাইলটের মতো প্যারাগ্লাইডিং করতে পারি। যে প্যারাগ্লাইডিং সাইটে আমরা যাচ্ছি, সেখানে আমি একজনের থেকে ওর প্যারাগ্লাইডার নিয়ে থাকি। আজও ওর প্যারাগ্লাইডারে উড়ান দেওয়ার সময় আমি নিজেই আপনার পাইলট হব। এভাবে আমরা একসাথে প্যারাগ্লাইডিং এর রোমাঞ্চ নিতে পারব। আপনার চিন্তার কোনো কারণ নেই। স্বপ্নিল হেসে আমার দুশ্চিন্তা দূর করল। আপনি যখন সাথে থাকেন তখন আমি যে কোনো ধরনের চিন্তা করা ছেড়ে দিয়েছি। আমি স্বপ্নিলের দিকে ভালোবেসে তাকিয়ে বললাম, আমার দুশ্চিন্তা কেটে গেছে। আমরা এক পাহাড় থেকে উড়ান দেব এবং নির্দিষ্ট ল্যান্ডিং প্যাডকে পৌঁছানোর আগে প্রায় 2 ঘন্টা উড়ব। আপনি চাইলে বিকেলেও আমরা এটা করতে পারি, স্বপ্নিল আমাকে জানালো। আমি আশ্বস্ত হয়ে প্যারাগ্লাইডিং এর কল্পনা করতে লাগলাম। স্বপ্নিলের সাথে আমি মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে একান্তে থাকব। উঁচুতে ভেসে বন আর সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য দেখব। এই ভাবনায় আমার মন মেতে উঠল। রাস্তায় একটা রেস্তোরাঁয় আমরা জলখাবার খেলাম। গাড়ি করে পাহাড়ে পৌঁছলাম। স্বপ্নিল ওর পরিচিত পাইলটের সাথে আগেই কথা বলে রেখেছিল। ওই পাইলট আমাদের জন্য অপেক্ষা করছিল। ও নিজের প্যারাগ্লাইডারটা স্বপ্নিলকে দিয়ে দিল। স্বপ্নিল আদর করে আমাকে হেলমেট পরিয়ে দিল আর হার্নেস এর সাথে আমাকে নিজের পাশে বসাল। উড়ানের আগেই আমি রোমাঞ্চিত এবং পেটের ভেতর এক অদ্ভুত গুড়গুড়ানি অনুভব করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ডানা মেলে উড়ছি। আমরা ওপর থেকে নিচে পাখিদের উড়তে দেখছি। বনের সবুজ দেখছি। নিচ থেকে গাছ দেখার চেয়ে ওপর থেকে গাছের মাথাগুলো দেখা অনেক বেশি মনোমুগ্ধকর মনে হলো। পাতার রং আর ফলের বাহার সত্যি আকর্ষণীয়। তারপর উড়তে উড়তে আমরা সমুদ্রের ওপর চলে এলাম। বানি, ওই দেখো পর্যটকরা রোদ পোয়াচ্ছে। ওই দেখো নৌকা। কাল এভাবেই আমরাও প্যারাসেলিং করব।
ওরার মাঝে স্বপ্নিলের এই কথাগুলো আমার ভেতর রোমাঞ্চ বাড়িয়ে দিচ্ছিল। আজ আমি অনুভব করলাম যে সৌন্দর্য আমাদের আনন্দ দেয়, তাকে মাটি থেকে দেখার চেয়ে ওপর থেকে দেখা অনেক বেশি তৃপ্তিদায়ক। স্বপ্নিলের জন্য এগুলো নতুন নয়। ও নিশ্চিতভাবে এই ট্রিপটা আমার আনন্দের জন্যই সাজিয়েছিল। স্বপ্নিল আমাকে খুব খুশি দেখে ল্যান্ড করার সময় বলল, বিকেলে আমরা আরও একবার উড়ব। বিকেলে আবার পাহাড়ে ফিরে আমরা আরও একবার প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নিলাম। স্বপ্নিলের সাথে কাটানো এই দিনটা আমার কাছে আরও একটা অবিস্মরণীয় দিন হয়ে গেল। আমরা হোটেলে পৌঁছলাম। এইবার হোটেলে আমাদের জন্য স্যুটের বদলে ডাবল বেডরুম আছে। এটা দেখে আমার বিস্ময় আর সন্দেহ হলো। যদিও ঘরটা বড় আর বিছানা দুটো আলাদা, তাও আমি ঘাবড়ে গেছি। নিজের অস্বস্তি যাতে মুখে ধরা না পড়ে সেই চেষ্টা করছি। স্বপ্নিলকে এখন পর্যন্ত যেমন মনে হচ্ছিল, হোটেলে থাকার এই ব্যবস্থা আমার আশার একেবারে বিপরীত। এপিসোড 50 সমাপ্ত। এপিসোড 51। নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে হোটেলে ডাবল বেডরুম দেখে আমার মনে সন্দেহ জেগেছিল। আজ আপনারা শুনবেন আমার মনে কেমন সব আশঙ্কা চলছিল, আর এক অপ্রত্যাশিত সাক্ষাৎ আমার হিংসেও কিভাবে হাওয়া দিয়েছিল। জেডের আশঙ্কা। ডাবল বেডরুম দেখে আমার জেডের কথা মনে পড়ে গেল, যে রাশিলের সাথে নিচতা করেছিল। আমি ভাবলাম আজ আমাকে স্বপ্নিলের অন্য কোনো রূপের মুখোমুখি হতে হবে না তো। সুখের খোঁজ। আমার মনে এক দ্বন্দ্ব চলছিল। আমি একদিকে বিশ্বাসকে ভাঙা থেকে বাঁচাতে চাইছিলাম, অন্যদিকে ভাবছিলাম যদি স্বপ্নিল আমার সাথে ওটাও করে ফেলে, তবে আমি সেই বহুপ্রচলিত সুখ অনুভব করতে চাইব, একে অন্যকে সুখ দেওয়া মনে করে। অদ্ভুত ড্রামা। নানা রকম চিন্তায় ঘাবড়ে গিয়ে আমি নাটক করলাম আর স্বপ্নিলকে ওর ক্লান্তির কথা জিজ্ঞাসা করলাম। কিন্তু আমার আশার বিপরীতে স্বপ্নিল হঠাৎ বাইরে চলে গেল। ওয়াশরুমের দ্বন্দ্ব। কিছুক্ষণ পর ও ফিরল, কিন্তু ওর আসার ঠিক পরেই এক অপ্রত্যাশিত ঘোষণা হলো, ওর ক্লাসমেট জেনা নিজের পরিবারের সাথে এখানেই আছে, আর ও আমার সাথে দেখা করতে আসছে। হিংসের জ্বালা। আমি ওয়াশরুমে গিয়ে গুমরে মরতে লাগলাম। ভাবলাম, জেনা কেন আমার কোয়ালিটি টাইম নষ্ট করতে আসছে। আমি এটা অনুভব করলাম যে একদিকে স্বপ্নিলকে সন্দেহ করছি, অন্যদিকে ওর সাথে একা সময় না পাওয়ায় হিংসেও জ্বলছি। এটা আমার ভেতরে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার এর মতো মনে হলো। সৌন্দর্য আর প্রদর্শন। জেনা ঘরে আসতেই আমি ওর অসম্ভব সৌন্দর্য দেখলাম আর সাথে সাথে ভাবলাম, এমনিতেই যখন ও এত সুন্দরী, তখন ওর ডিপ ভি নেক টপ পরে নিজের রূপের এমন প্রদর্শনের কি দরকার ছিল। অধিকারের অনুভূতি। জেনা আসতেই আমাকে আর তারপর স্বপ্নিলকে জড়িয়ে ধরল আর চুমু খেল। আমার মনে হলো, আমি তো বাহানা মাত্র, জেনা তো আসলে স্বপ্নিলের সাথেই দেখা করতে এসেছে। ঈর্ষার আগুন। 1.5 ঘন্টা ধরে চলা সেই সাক্ষাতে আমি কাউচে বসে এটাই ভেবে গেলাম যে কাউচে বসে ভুল করেছি। আমি ভেতর ভেতর জলে পুড়ে যাচ্ছিলাম। জেনা চলে যাওয়ার পরেও স্বপ্নিলের সাথে ওর জড়িয়ে ধরার স্মৃতি আমার মনে হিংসের আগুন জ্বালিয়ে রাখল। স্বপ্নিলের ওপর বিশ্বাস আর জেনার প্রতি ঈর্ষার এই কঠিন পরীক্ষায় কি আমি আমার প্রেমের নতুন অনুভূতি সামলাতে পারব? বিশ্বাসের কষ্টিপাথর, এক ঘরের একাকিত্ব আর ঈর্ষার প্রথম অভিজ্ঞতা। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 51। ডাবল বেডরুমের সন্দেহ, জেনার ঈর্ষা আর মনের দ্বন্দ্ব। আমার জেডের কথা মনে পড়ল। আগে ও রাশিলকে নিজের ব্যবহার আর ভালোবাসা দিয়ে প্রভাবিত করেছিল। তারপর যখন রাশিল ওর জালে ফেসে গেল, তখন ও তার সাথে চরম নীচতা করেছিল। আমি মনে মনে আশঙ্কা করছিলাম, আজ আবার আমাকে স্বপ্নিলের অন্য রূপের মুখোমুখি হতে না হয়। আমি ভাবছি, আমি স্বপ্নিলের জন্য ভালোবাসা অনুভব করতে শুরু করেছি। এমন অবস্থায় যদি স্বপ্নিল আমার সাথে ওটাও করে ফেলে, যা একা ঘরে এক যুবক আর যুবতীর সাথে হতে পারে, তবে আমি আপত্তি করার বদলে সেই বহুপ্রচলিত সুখ অনুভব করতে চাইব। তবুও যদি তেমনটা হয়, তবে সেটা স্বপ্নিলের ওপর আমার বিশ্বাসের অমর্যাদা হবে। আমি ভাবছি এ যাবৎ জীবনে নিজের জন্য কম,
অন্যদের জন্যই বেশি করেছি, কিন্তু এই গত 25 দিন আমি আমার স্বভাবের বাইরে গিয়ে কাটিয়েছি। এই দিনগুলো আমি নিজের সুখ আর আনন্দের জন্য বেঁচেছি। এই দিনগুলোতে রাশিল আর স্বপ্নিলই আমার সুখের জন্য সবকিছু করেছে। আমি ওদের জন্য কিছুই করতে পারিনি। আমি ভাবছি, আমার আশঙ্কা মতো স্বপ্নিল যদি আমার সাথে ওটা করেই ফেলে তবে আমি এটা মেনে নেব যে আজ আবার আমি নিজেকে নয় অন্যকে সুখ দিয়েছি। এটা ভাবতেই আমার মন বলল, এবার ছেড়ে দে বানি, যা হবে দেখা যাবে। মনের কথা শুনতেই আমার ভাবান্তর হলো। হঠাৎ আমি হাসতে শুরু করলাম। স্বপ্নিল আমার চুপ থাকা নিয়ে কিছু বলার আগেই আমি বলে বসলাম, স্বপ্নিল আপনি কি ক্লান্ত? আপনাকে খুব চুপচাপ লাগছে। আমি নিজেকে চতুর ভাবছি, কিন্তু হয়তো স্বপ্নিল আমার এই নাটক ধরে ফেলেছে। আমার আশার বিপরীতে ও স্বীকার করে বলল, হ্যাঁ বানি, সকালে তাড়াতাড়ি ওঠা আর তখন থেকে সমানে ব্যস্ত থাকার জন্য আমার একটু ক্লান্তি হচ্ছে। অসুবিধা নেই, আপনি একটু বিশ্রাম নিন, ক্লান্তি কেটে যাবে। আমার স্বরে স্নেহের পরশ। আমি ভাবছি, নানা রকম চিন্তা শুধু আমার মনেই চলছে না, স্বপ্নিলের মনেও কিছু চলতে পারে। আমি জানতে চাই ওটা কি, কিন্তু স্বপ্নিলের মনের হদিশ পাওয়া সহজ নয়। এই দিনে স্বপ্নিলের ব্যক্তিত্বের নানা দিক আমি দেখেছি, তাই ওর মনে এখন কি চলছে সেটা কল্পনা করাও কঠিন মনে হচ্ছে। বানি তুমি একটু বিশ্রাম নাও, আমি আসছি বলতে বলতে হঠাৎ স্বপ্নিল বাইরে চলে গেল। আমি বুঝতে পারছি, স্বপ্নিল ক্লান্তির জন্য চুপচাপ নয়, ও নিজেই মৌন থাকতে চাইছে। আমি বিছানায় শুতেই ঘুমে চোখ বুজে এল। প্রায় 1 ঘন্টা পর যখন জাগলাম স্বপ্নিল ফেরেনি। ওই পেল্লায় ঘরের বিছানায় শুয়ে শুয়ে আমি ঘরের প্রতিটি জিনিসের দিকে তাকিয়ে নানা চিন্তায় আর কল্পনায় হারিয়ে গেলাম। খানিকক্ষণ পর স্বপ্নিল কিছু জিনিস নিয়ে ফিরল। আমাদের হাসির বিনিময় হলো। স্বপ্নিল ওই জিনিসগুলো নিজের পাশের টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেল। আমার সাথে এটা প্রথমবার হচ্ছে যখন কোনো অচেনা পুরুষের সাথে ওয়াশরুম শেয়ার করা আর এক ঘরে থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। আমি খুশি নাকি বিরক্ত, আমি নিজেই বুঝতে পারছি না। এই মাত্র আমার ক্লাসমেট জেনার সাথে দেখা হলো। ও নিজের স্বামী আর ছেলের সাথে এই হোটেলেই আছে। কথায় কথায় ওকে তোমার কথা বললাম। ও তোমার সাথে দেখা করতে খুব উৎসাহী। ও এখনই আসছে, ওয়াশরুম থেকে বেরিয়ে স্বপ্নিল বলল। এটা শুনে আমার বেশ বিরক্তি হলো। ও আমার সাথে দেখা করে কি করবে? আমি তো ঠিকঠাক ইংরেজিও বুঝি না। স্বরে স্বাভাবিকতা বজায় রেখে বললাম, তুমি চিন্তা করো না, জেনা আমার সাথে পড়ার সময় আমার কাছে হিন্দি শিখেছিল। ও তোমার সাথে হিন্দিতেই কথা বলতে পারবে। জেনার সাথে দেখা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এটা দেখিয়ে আমি ওয়াশরুমে ঢুকে পড়লাম। আসলে আমি আমার বিরক্তি স্বপ্নিলের সামনে প্রকাশ করতে চাই না। কমোডে বসে ভাবছি জেনা স্বামী সন্তান নিয়ে এসেছে তো ওদের সাথেই এনজয় করুক না, কেন ও আমার কোয়ালিটি টাইম নষ্ট করবে? স্বপ্নিলের সাথে এক ঘরে থাকা এই সুযোগ আর কবেই বা হবে? আজ প্রথমবার নিজের ব্যক্তিত্বে এই দ্বৈত সত্তার আভাস পেলাম। মনোবিজ্ঞানে একে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার ড্যাড বলে। একদিকে স্বপ্নিলকে নিয়ে সন্দেহ, অন্যদিকে ওর সাথে একা থাকার সময় কমে যাওয়ায় বিরক্তি। আমি আগের খুশি না বিরক্ত অবস্থার একটা সিদ্ধান্তে পৌঁছলাম। স্বপ্নিলের সাথে এভাবে রুম শেয়ার করা আমার কাছে আনন্দেরই বিষয়। আমার ব্যাস চললে আমি জেনাকে জিজ্ঞাসা করতাম, আপনার যখন বিয়ে হয়ে গেছে, সন্তান আছে, তবুও কেন আপনি স্বপ্নিলের পেছনে পড়ে আছেন? এতে স্বপ্নিলের কাছে আমার ইমপ্রেশন খারাপ হবে। কোনো উপায় না পেয়ে আমি 2 হাত দেয়ালে মারলাম। চোখে মুখে জল দিয়ে চুল আঁচড়ে নিলাম। হিংসেও আমার চেহারাটা কেমন ফ্যাকাশে লাগছে। মুখে একটা হাসির মুখোশ এঁটে আমি বাইরে এলাম। জেনা যাতে স্বপ্নিলের পাশে বসতে না পারে, তাই আমি ইচ্ছে করেই কাউচে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরই দরজায় টোকা পড়ল। স্বপ্নিল দরজা খুলে দিল। যে তরুণী ঘরে ঢুকল সে অপূর্ব সুন্দরী। ওকে দেখেই আমার মনে চিন্তা এল, এমনিতেই ও যখন এত সুন্দরী তখন ডিপ ভি নেক টপ পরে রূপের এমন প্রদর্শন করার কি দরকার ছিল? বাইরে আমি হাসছি। কাউচ থেকে দাঁড়ালাম কিন্তু একটু এদিক ওদিক হলাম না। জেনাই এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল আর গালে চুমু খেল। ইউ আর দ্য লাভলি বানি, আর নট ইউ? তুমি খুব মিষ্টি বানি, তাই না? ও বলল। বানি নয়, বানি, আর কিউট আমি নই আপনি। আমি হাত জোর করে বললাম। জেনা প্রাণখোলা হাসিতে বলল,
আপনি খুব ইন্টারেস্টিং, আমি একটু হিন্দি জানি। প্লেজার মিটিং ইউ, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি বসে পড়লাম। কাউচে আমার পাশেই জেনা বসল। আমি যা চেয়েছিলাম তা হলো না। স্বপ্নীল সামনের চেয়ারে বসল। দুজনে গল্প শুরু করল। আমার মনে হলো আমি তো উছিলা মাত্র, জেনা তো স্বপ্নীলের সাথেই দেখা করতে এসেছে। মাঝে মাঝে জেনা দু একটা হিন্দি কথা বলছে। আমি সংক্ষেপে জবাব দিয়ে যাচ্ছি। ওরা একে অপরের দিকে তাকিয়ে কথা বলছে। আমার নজর বারবার জেনার ডিপনেক টপের দিকে চলে যাচ্ছে। আমি ভাবছি কাউচে বসে ভুল করেছি। যদি স্বপ্নীল আর জেনাকে কাউচে বসতে দিতাম তবে স্বপ্নীল সামনাসামনি জেনাকে ওভাবে দেখতে পেত না। স্বপ্নীলের হয়তো সেদিকে অত খেয়াল নেই যতটা আমার। ও আমেরিকায় থাকে, এখানে এমন পোশাক স্বাভাবিক। হয়তো আমার মতো মানুষেরাই নিজেদের চরম অধিকারবোধের জন্য পাশ্চাত্য সংস্কৃতির সমালোচনা করি। জেনা যদি বুঝতে পারত আমার মনে কি চলছে, তবে ও নিশ্চিতভাবেই আমাদের ভারতীয় সংস্কৃতিকে সংকীর্ণ বলতো। এখন এটা যাচ্ছে না কেন, আমি ভাবছি। প্রায় 1.5 ঘন্টা কেটে গেছে। বানি, স্বপ্নীল আমার জীবন বাঁচিয়েছিল, আমি খুব কৃতজ্ঞ। শেষে জেনা যাওয়ার সময় আমাকে বলল। স্বপ্নীল আমাকে এটা আগেই বলেছে, কিন্তু আমি সেটা বুঝতে দিলাম না। হাসিমুখে বিদায় জানালাম যাতে ও আর সময় নষ্ট না করে। অ্যানিওয়ে, এনজয় ইচ আদার্স কোম্পানি অ্যান্ড শেয়ার সাম কোজি মোমেন্টস টুগেদার। এ কথা বলে জেনা আমাকে আবার জড়িয়ে ধরল আর চুমু খেল। ঠিক একইভাবে ও স্বপ্নীলকেও বিদায় জানালো। ও চলে যাওয়ার পর স্বপ্নীলের সাথে ওর ওভাবে জড়িয়ে ধরা মনে করে আমি হিংসেও জলে পুড়ে মরছি। এপিসোড 51 সমাপ্ত।